সমানতা। আমাদের টপিক হচ্ছে কি হচ্ছে, আজকে আমাদের টপিক হচ্ছে সমানতা। তো তোমরা সবাই সমানতার সংজ্ঞাটা জানো আশা করি। সমানতা জিনিসটা 9-10-এ যারা যোগাযোগ পড়ছো তারাও টুকটাক জানো, বা মোটামুটি সমানতা জিনিসটা কি। সমানতা জিনিসটা হচ্ছে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকবে। ঠিক আছে, এখন সংজ্ঞা যদি আসে এই কথাটুকু লিখলে হবে না। হুম সংজ্ঞা যখন আসবে তোমরা তোমাদের বই থেকেও লিখে নিতে পারো, অথবা আমি আমার মতো করে সহজ করে একটা সংজ্ঞা তোমাদের দিয়ে দিতে পারি। তোমরা চাইলে লিখে নিতে পারো যে আণবিক, যে সব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। একটা কথা আমরা বাড়াইছি, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে কি হয়েছে, এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য, এই যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় তাদেরকেই একে অপরের সমাণু বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আর এই সমানুতা যে সকল যৌগে দেখা যায়, সরি, একে অপরের ওটা সমাণু বলা হবে। ঠিক আছে, সমাণু। আর এই যে ধর্মটা আছে না, ধর্মটার নাম হচ্ছে সমানুতা। ধর্মটার নাম কি? সমানুতা। যেমন তোমরা উদাহরণ একটু চিন্তা করো, ধরো C2H5 C2H5 OH, এটা কি? এটা হচ্ছে একটা, বলো তো C2H5OH এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরো CH3 অক্সিজেন CH3। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমার এখানে ডট পড়ে যাচ্ছে বেশি, কলমে মনে হয় একটু সমস্যা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে ইথার। ইথার, তাহলে ইথারের সংকেত কি? CH3 অক্সিজেন CH3। তো চলো, আমি এখান থেকে বের হয়ে যাই। দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো আমরা দুইটা উদাহরণ টানতেছিলাম, একটা হচ্ছে তোমার C2H5OH, আরেকটা উদাহরণ টানছিলাম CH3 অক্সিজেন CH3। তো এটার নাম কি ছিল? এটার নাম ছিল ইথানল। এটার নাম ছিল ইথানল, আর এটার নাম ছিল কি? এটার নাম ছিল ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। তো তোমরা সবাই জানো যে এই দুইটা যৌগের সংকেত হচ্ছে C2H6O। এটা হচ্ছে তাদের সাধারণ সংকেত। তাহলে দেখো, এই সংকেতের দুইটা যৌগ, ভিন্ন ভিন্ন দুইটা যৌগ, একটা হচ্ছে তোমার অ্যালকোহল, আরেকটা হচ্ছে তোমার কি? ইথানল। ঠিক আছে, একটা হচ্ছে এই যে তোমার অ্যালকোহল, আরেকটা হচ্ছে তোমার ইথার। ঠিক আছে, তা বলো তো, এই একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট, এরা পরস্পরের কি তাহলে? এরা সমাণু। পরস্পর হচ্ছে সমাণু। আচ্ছা, আমি যে একটু আগে কথাটা বললাম ভৌত এবং রাসায়নিক ধর্মের যে পার্থক্য, তো দেখো তো, এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে ইথার, দুইজনের কি ধর্ম কি এক? এক না কিন্তু, কারণ না স্যার। একজনের একটা হচ্ছে অ্যালকোহল, আরেকটা হচ্ছে কিন্তু ইথার। তো আশা করি সমানতার জিনিসটা বুঝতে পারছি, কারণ আমরা সবাই কি করি, সমানতা পড়ি, সমানতা পড়েই চলে যাই। তো এই ছোট বিষয়গুলো কিন্তু এমসিকিউতে আসে, যে কি ধর্মের পার্থক্য দেখা যায়, ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। আমরা পড়বো, আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে কথাবার্তা বলবো, এবং এটা এইখান থেকে পরীক্ষায় আমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে সমানতার প্রকারভেদে। ঠিক আছে, সমানতার প্রকারভেদ। প্রকারভেদ, তো কয় ধরনের সমানতা আছে? দুই ধরনের সমানতা আছে। আচ্ছা,
কলমে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, দুই ধরনের সমানতা আছে। এক নাম্বার হচ্ছে গাঠনিক সমানতা, আর দুই নাম্বার হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। পরীক্ষায় এই দুইটা টপিক থেকে খুব বেশি বেশি প্রশ্ন আসে। তোমরা যে শুধু ভাবতেছো যে এমসিকিউ তে যে প্রশ্ন আসে এরকম না, সৃজনশীল বহু প্রশ্ন আসছে। যাদের কাছে কবির স্যারের বই আছে তারা দেখবা যে এই বছরের কবির স্যারের বইটা খুব ভালো করছে, যে প্রত্যেকটা টপিক শেষ করার পরে ওই টপিকসের সৃজনশীল, কত সালে সৃজনশীল, কি কি ধরনের সৃজনশীল আসছে এগুলা দিয়ে দিছে। সো যাদের কাছে কবির স্যারের বই আছে, যারা হাজারি স্যারের বই পড়ো পড়ো, পাশাপাশি কবির স্যারের বইটা যারা কিনো নাই তারা কিনে নিতে পারো। যে দেখবা যে ওইখানে টপিক ভিত্তিক, বিশেষ করে জৈব যৌগ পড়তে গেলে তোমার এটা খুব কাজে লাগবে, যে তুমি একটা জৈব যৌগ পড়লা, ওই জৈব যৌগের টপিক ভিত্তিক কি ধরনের সৃজনশীল আসছে। তো দেখবা যে সমানতা থেকে রিসেন্ট 2019 সালেই অনেকগুলা সৃজনশীল আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে গাঠনিক সমানতা আবার 5 প্রকার। ঠিক আছে, গাঠনিক সমানতা আবার হচ্ছে 5 প্রকার। আর ত্রিমাত্রিক সমানতা হচ্ছে, আমরা 2 প্রকারের ত্রিমাত্রিক সমানতা নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন গাঠনিক সমানতা যে 5 প্রকার সেগুলা কি কি, গাঠনিক সমানতার উদাহরণ সহ আমরা আহ এখন চেষ্টা করব দেখার জন্য। এখন গাঠনিক সমানতাটা কি? গাঠনিক সমানতার সংজ্ঞাটা আগে আমরা লিখে নেই। গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, এই কারো এখানে সাউন্ড হয়, একটু সাউন্ডটা মিউট করো। মনে রাখবা গাঠনিক সমানতা হচ্ছে আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, হ্যাঁ, কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত হবে। ঠিক আছে, আণবিক সংকেত সেম কিন্তু কি, কিন্তু হচ্ছে গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে তো এটা সমানুসংজ্ঞাই হয়ে গেল না। সমানতার সংজ্ঞার মধ্যে আমরা কিন্তু বলছিলাম ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। ঠিক আছে, এখন গাঠনিক সমানতা তো ওদেরই একটা অংশ। হ্যাঁ, তো গাঠনিক সমানতাতে কি দেখা যাবে? গঠনের ভিন্নতা দেখা যাবে। তাহলে গঠনের ভিন্নতা দেখা যাবে, তাহলে আণবিক সংকেত সেম থাকবে কিন্তু কি গাঠনিক সংকেত ভিন্ন থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন। যেমন তোমরা এই যে উপরের উদাহরণটাই খেয়াল করো, যেমন দেখো ইথানল আর হচ্ছে ইথার, এদের গঠন কিন্তু আলাদা আলাদা, কিন্তু এদের আণবিক সংকেতটা কিন্তু সেম, C2H6O। ঠিক আছে। আচ্ছা, এখন গাঠনিক সমানতার উদাহরণ টাইপস গুলো আমরা দেখবো। আমরা যে 5 ধরনের যে টাইপস দেখছি এই টাইপস গুলো দেখবো। এক নাম্বার হচ্ছে চেইন বা শিকল সমানতা, একদম সহজ। ঠিক আছে, চেইন বা শিকল সমানতা, খালি জাস্ট একটু মনোযোগ দাও তাহলেই হয়ে যাবে। চেইন বা শিকল সমানতা। আচ্ছা, তো এটার উদাহরণ কি কি? আমি তোমাদের সংজ্ঞার পাশাপাশি সংজ্ঞাটা মুখে বলে দিব এবং উদাহরণটা আমি লিখে বুঝাই দিব জাস্ট। ঠিক আছে, তোমাদের বই তো সবার কাছে আছে আশা করি। চেইন সমানতাতে হচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখবা, যে এখানে শিকল গঠন করবে সবাই, শিকল। ঠিক আছে, শিকল গঠন করতে হবে। তো নর্মালি এটা অ্যালকেন, অ্যালকেন এই ধরনের বৈশিষ্ট্যগুলা বেশি দেখায়, যে চেইন বা শিকল সমানতা অ্যালকেন। আমরা তো সবাই অ্যালকেন গুলা চিনি। ঠিক আছে, তো যেরকম একটা উদাহরণটা নিই, ধরো CH3 CH2 CH2 CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটেন। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটেন। আচ্ছা, এটার নাম কি কেউ বলতে পারবা? এটার নাম কি? এটার নাম কি কেউ বলতে পারবা? তুমি যদি সাধারণ নামকরণ করো তাহলে এটা আইসোবিউটেন। আর যদি বলো যে না আমি আইউপেক নামকরণ করব, তাহলে এই যে এটাকে আমার শাখা ধরে নিতে হবে। তাহলে শাখা হিসেবে যদি আমি ধরে নিই, তাহলে আমার কি হবে? 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল কি হবে? প্রোপেন। ঠিক আছে। আচ্ছা,
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এখন এদের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম যে ভিন্নতা আছে এটা কিভাবে বুঝবা? দেখো, যখন যখন বিউটেন হবে তখন এর যে স্ফুটনাঙ্ক আর আইসোবিউটেন বা 2 মিথাইল প্রোপেন যখন তোমার শাখা হয়ে গেল তখন এদের যে স্ফুটনাঙ্ক এই দুইটা ভিন্নতা দেখা যাবে। তোমাদের বইতে দেখো মান দেওয়া আছে, একটা মান হচ্ছে -0.5 ডিগ্রি, ঠিক আছে? তো এটা একটু লিখি আমরা, এটার বয়লিং পয়েন্ট দেওয়া আছে -0.5 ডিগ্রি সেলসিয়াস, আর এটার বয়লিং পয়েন্ট দেওয়া আছে -10.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তোমরা বলো তো এখানে কি পার্থক্য দেখতে পারলা? যে বিউটেনের স্ফুটনাঙ্ক বেশি, বয়লিং পয়েন্ট বেশি, কিন্তু 2 মিথাইল বা আইসো বিউটেনের বয়লিং পয়েন্টের মান অনেক কম। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি না যে শাখাযুক্ত অ্যালকেনের স্ফুটনাঙ্ক কম? এখান থেকে একটা সিদ্ধান্ত নিলাম শাখাযুক্ত, এটা কিন্তু ইম্পর্টেন্ট, শাখাযুক্ত অ্যালকেনের কি কম? স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কম, বা বিপি কি কম। আমি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে আমরা চেইন বা শিকল সমানতা নিয়ে আর কারো সমস্যা আছে? চেইন বা শিকল সমানতা নিয়ে আর কারো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাই পরবর্তী সমানতাতে। আমাদের 2 নাম্বার যে সমানতা, মানে আমরা কিন্তু ওই 5টা যে সমানতার কথা বললাম যে গাঠনিক সমানতা আমাদের 5টা, সেই 5টা সমানতারই আমরা 1 2 3 4 5 করে এইভাবে বুঝে বুঝে যাবো, ঠিক আছে? এখন হচ্ছে কার্যকরীমূলক সমানতা। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে তোমার কার্যকরী মূলক সমানতা। কার্যকরীমূলক সমানতাটা কি আসলে দেখি। কার্যকরীমূলক সমানতা হচ্ছে যে তোমার এমন একটা স্ট্রাকচার থাকবে, মানে এমন একটা আণবিক সংখ্যা থাকবে যে এখান থেকে অ্যাটলিস্ট 2টা কার্যকরীমূলক বানানো যায়, ঠিক আছে? এমন একটা স্ট্রাকচার থাকবে যেখান থেকে কি বানানো যায়? 2টা কার্যকরী, মানে এক বা একাধিক কার্যকরীমূলক বানানো যায়। তো এরকম আমরা বহু স্ট্রাকচার দেখব। তো তার মধ্যে আমরা নর্মালি অ্যালকোহল আর ইথার দিয়ে যে উদাহরণটা টানি আমরা সবাই, এটা একটু আমি তোমাদের আগে বুঝাই দিই, তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে কার্যকরীমূলক বা সমানতাটা কি আসলে। দেখো, আমরা তো সবাই জানি যে এটা হচ্ছে আমাদের কি। আচ্ছা, আগে আমি তোমাদের সংকেতটা লিখি, আমার এখানে আজকে কলমটা ডিস্টার্ব করতেছে, এক এক দিন এক এক সমস্যা তৈরি হয়। C2H6O, এই যে স্ট্রাকচারটা আছে এইখান থেকে আমরা 2টা কার্যকরীমূলক সংকেত বানাইতে পারি। একটা হচ্ছে CH3 CH2OH, আরেকটা তৈরি করতে পারি CH3OCH3। তাহলে বলো তো প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে ইথানল, আর পরেরটার নাম কি? পরেরটার নাম হচ্ছে ডাইমিথাইল, ডাইমিথাইল কি? ডাইমিথাইল ইথার। এখন এদের কি ভৌত ধর্মী ভিন্নতা আছে? সবসময় মনে রাখবা যে অ্যালকোহল আর ইথারের ভেতরে ইথারের স্ফুটনাঙ্ক অলওয়েজ কম। তাহলে এখানে একটু কমন কথা, যেমন এটা কিন্তু তোমাদের এবছর গুচ্ছতেও আসছে, অ্যালকোহলের থেকে, আচ্ছা অ্যালকোহল আর আমরা এখানে এইভাবে লিখি ইথার। তাহলে এখানে সবসময় মনে রাখবা বয়লিং পয়েন্ট কার বেশি? বয়লিং পয়েন্ট কার বেশি? বয়লিং পয়েন্ট অল টাইম অ্যালকোহলের বেশি হবে, ঠিক আছে? বয়লিং পয়েন্ট অ্যালকোহলের বেশি হবে। তো আশা করি এটা বুঝতে পারছি কার্যকরীমূলক সমানতা এই উদাহরণটা। বলো এখানে সমস্যা আছে কারো কার্যকরীমূলক সমানতাতে? জি না। আচ্ছা, তো এখানে দেখবা তাহলে এখানে আমাদের স্ফুটনাঙ্কের মান কত এটা এতটা দরকার না, আমাদের দরকার হচ্ছে যে কার স্ফুটনাঙ্ক বেশি কার স্ফুটনাঙ্ক কম। তো এখানে ইথারের স্ফুটনাঙ্ক হচ্ছে কম, আর অপরদিকে অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা কি হবে? অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি অ্যালডিহাইড আর কিটোন। তো নরমালি আমরা অ্যালডিহাইড আর কিটোন কিভাবে বুঝবো? তো তোমাদের একটু স্ট্রাকচার দেখাই দেই। যদি তোমরা দেখো যে এরকম স্ট্রাকচার CnH2n এর সাথে অক্সিজেন যুক্ত আছে,
তাহলে এটা থেকে বানাবা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। এটা থেকে কি কি বানাবা? অ্যালডিহাইড প্লাস কিটোন। আর যদি যেরকম স্ট্রাকচার থাকতো CnH2n প্লাস 2 অক্সিজেন, এরকম স্ট্রাকচার থাকলে এইখান থেকে বানাবা ইথার আর অ্যালকোহল। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো যে এরকম যদি কোনো স্ট্রাকচার দেখো যে CnH2n প্লাস 2 সংখ্যক আছে কার্বন সংখ্যা, যেমন দেখো এখানে n এর মান যদি তুমি 2 বসাও, হাইড্রোজেনের মান কত আসতেছে? 6 আসতেছে। তো এটার সাথে অক্সিজেন আছে, তার মানে এটা থেকে কি হবে? এটা থেকে এই অ্যালকোহল, আর এটা থেকে হবে কি? এটা থেকে হবে অ্যালকোহল প্লাস ইথার। ঠিক আছে, আর এই যে এরকম যদি কোনো স্ট্রাকচার দেখো যে CnH2n মানে অ্যালকিনের সাথে যদি কখনো অক্সিজেন থাকে, তাহলে এটা থেকে বানাবা কি? অ্যালডিহাইড আর কিটোন। তো চলো আমরা অ্যালডিহাইড আর কিটোন বানাই। তো আমরা একটা নিলাম C2H4O। ঠিক আছে, C2H, আচ্ছা C2 না নিয়ে আমরা C3 নিই, কারণ আমাদের যেহেতু কিটোন বানাইতে হবে, কিটোন তো আর 2 কার্বন দেওয়া হয় না, কিটোন আমাদের 3 কার্বন লাগে। তাহলে C3H6O। তাহলে এখান থেকে আমরা কি কি বানাতে পারি? এখান থেকে আমরা একটা অ্যালডিহাইড বানাতে পারি, CH3 CH2 CHO, একটা বানাবো অ্যালডিহাইড, আরেকটা বানাবো আমরা কি? আরেকটা বানাবো এই যে আমাদের কিটোন। ঠিক আছে, আচ্ছা আমরা বানাইলাম কিটোন। তো এই যে হয়ে গেল আমাদের, দেখো দুইটা কার্যকরীমূলক পাইলাম, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি? কিটোন। তাহলে কার্যকরীমূলক সমানতাতে কি হবে? যে আণবিক সংকেত সেম থাকবে, কিন্তু কি দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছো বিষয়টা? আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেতটা ভিন্ন ভালো কথা, কিন্তু কেমন ভিন্ন? দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক। আর যখন আমরা 1 নাম্বারের সমানতার উদাহরণটা পড়লাম, টাইপসটা পড়লাম, সেখানে কি ছিল? শিকল বা চেইন সমানতা। তো সেইখানে কিন্তু একই যৌগ ছিল, মানে একই সমগোত্রের শ্রেণীর যৌগ ছিল, কিন্তু তাদের মধ্যে কি হবে? শিকল গঠিত হবে। সাপোজ মনে করো আমি যদি, ধরো এখানে যদি উদাহরণটা নিই, আচ্ছা বুঝো কিন্তু বিষয়টা, এখানে উদাহরণটা একটু লক্ষ্য করো। CH3 CH2 CH2 CHO, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানেল। আচ্ছা, তো এখন আমাকে একজন বলো এটার নাম কি? এটার নাম কি? এটা যদি বিউটানেল হয়, এটার নাম কি? এটাও তো বিউটানেল, কিন্তু এখানে কি আছে বলো তো? একটা শাখা আছে না? এখানে একটা শাখা আছে। তাহলে এই যে সমাণু, দুইজন যে সমাণু একে অপরের, এটা তাহলে কোন ধরনের সমাণুর উদাহরণ? কি আমাকে বলো তো, এটা কোন ধরনের সমাণুর উদাহরণ? চেইন হ্যালো, বা শিকল সমাণু। হ্যাঁ এটা হচ্ছে চেইন বা শিকল সমাণু, কারণ এইখানে আমাদের কি? শিকল দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এইখানে যে সমানুতাগুলো আমরা দেখতেছি, সেগুলো কি সমাণু? সেগুলো হচ্ছে কার্যকরীমূলক সমাণু, কারণ ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক আমরা এখানে দেখতে পাইছি। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা এখন বলো তো, এদের মধ্যে গলনাঙ্ক কার, স্ফুটনাঙ্ক কার, সরি স্ফুটনাঙ্ক কার কম বা স্ফুটনাঙ্ক কার বেশি? সবসময় মনে রাখবা যে কিটোনের হচ্ছে স্ফুটনাঙ্ক অ্যালডিহাইডের থেকে বেশি। ঠিক আছে, তাহলে কিটোন হচ্ছে বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে কিটোনের স্ফুটনাঙ্কটা বেশি হবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে অ্যালডিহাইড আর কিটোনের ভিতরে কিটোনের স্ফুটনাঙ্ক বেশি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি 3 নাম্বারে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জি না। না স্যার। 3 নাম্বারে লেখো অবস্থান সমানতা। আবার কলমে ডিস্টার্ব। 3 নাম্বারে লেখো অবস্থান সমানতা। অবস্থান সমানতা এইখানে বিষয়টা এরকম যে তোমার, আচ্ছা দাঁড়াও আমি একটু চার্জারটা লাগাইনি।
অবস্থান সমানুতাতে কি হবে জানো, যে কার্যকরীমূলক সেমই থাকবে কিন্তু কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হবে জাস্ট। মনে করো যে 1 নাম্বার কার্বনে কার্যকরীমূলক আছে, তো পরের স্ট্রাকচারে দেখা যাবে যে ওটা 2 নাম্বারে চলে গেছে। ঠিক আছে, এরকম হবে আর কি। যেরকম উদাহরণটা নিই আমরা, তাহলে 3 নাম্বার জিনিসটা কি, অবস্থান সমানতা। অবস্থান সমানতা জাস্ট কি কি চেঞ্জ হবে, কি মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে যে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। ঠিক আছে, কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হবে। আচ্ছা, তাহলে ধরো আমরা যদি এরকমটা বলি যে CH3 CH2 CH2OH, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপানল। আচ্ছা, তাহলে এটার নাম কি, এটার নাম কি, এটা বলো তো এটার নাম কি তাহলে। এই এটা যদি প্রোপানল হয় তাহলে এটা কি হবে, এটাও তো প্রোপানল, কারণ OH আছে। তাহলে এটা কি হবে, এটা হবে প্রোপানল 2। ঠিক আছে, তোমরা কেউ কথা বলো না কেন। হ্যালো। আচ্ছা, দেখো এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ না যে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। যেমন এইখানে OH-টা কত নাম্বার কার্বন আছে, OH-টা কিন্তু 1 নাম্বার কার্বনে আছে। আর এইখানে OH-টা কত নাম্বার কার্বনে আছে, এখানে OH-টা 2 নাম্বার কার্বনে আছে। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের অবস্থান সমানতা। এখন কথা হচ্ছে যে এদের মধ্যে কার গলনাঙ্ক বেশি, সরি স্ফুটনাঙ্ক কার বেশি। সবসময় মনে রাখবা যে যদি অ্যালকোহল যদি অ্যালকোহল শাখান্বিত হয়ে যায় তাহলে এর স্ফুটনাঙ্ক কমে যায়। যদি অ্যালকোহল কি হয়ে যায়, শাখান্বিত, ওই যে অ্যালকেনের মতো, অ্যালকেনের মতো যদি অ্যালকোহল কি হয়ে যায়, শাখান্বিত হয়ে যায়। তাহলে এখানে একটু লিখে রাখি, অ্যালকোহল শাখান্বিত হলে কি বিপি হ্রাস পায়। তাহলে অ্যালকোহল শাখান্বিত হলে কি বিপি হ্রাস পায়। তাহলে বলো এইখানের মধ্যে কার বয়েলিং পয়েন্টের মান বেশি, তাহলে এটার হচ্ছে বয়েলিং পয়েন্ট বেশি হবে। ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে শাখান্বিত না, আর এটা হচ্ছে আমাদের শাখান্বিত। শাখান্বিত। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদের অবস্থান সমানতার আরেকটা উদাহরণটা নেই, সেটা হচ্ছে ধরো অ্যালকিন দিয়া। আচ্ছা ধরো ধ্যাৎ, কলমে এত ডিস্টার্ব করতেছে, ক্লাসটা ঠিক মতো দিতে পারতেছি না। আবার ডিস্টার্ব। আচ্ছা, এটা একটা যৌগ, ঠিক আছে, এটার নাম হচ্ছে বিউটিন। আরেকটা যৌগটা নেই, বিউটিন 2, CH3 CH ডাবল বন্ড CH3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিউটিন 2। তাহলে দেখো এটা হচ্ছে বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 1, আর এটা হচ্ছে বিউটিন 2। তাহলে বলো তো যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে বা কার স্ফুটনাঙ্ক কম হবে। সবসময় মনে রাখবা, বিউটিন এ- ওয়ান এর বেশি হবে। না না না, বিউটিন 1-এর বেশি হবে না। সবসময় মনে রাখবা অ্যালকিনের স্টেবল যত বেশি, অ্যালকিনের স্টেবিলিটি যত বেশি, অ্যালকিন এর স্টেবিলিটি যত বেশি, স্টেবিলিটি বেশি হলে বিপি বেশি। এটা তোমাদের পরবর্তীতে সৃজনশীল কাজে লাগবে যে অ্যালকিনের স্টেবিলিটি আমরা আবার কিভাবে বের করব, অ্যালকিনের স্টেবিলিটিটা কিভাবে বের করব। আচ্ছা, অ্যালকিনের স্টেবিলিটি কথাটা কিন্তু মনে রাখো, অ্যালকিনের স্টেবিলিটি। এখন একটা অ্যালকিন স্টেবল কেমনে হবে আমি একটু বলে দিচ্ছি। ধরো কলমের ডিস্টার্ব, মনে হয় এটা আপডেট দিতে হবে আমার, চেক করি না অনেকদিন যাবত, 2 সপ্তাহ ক্লাস নিয়ে নি তোমাদের।
আচ্ছা মনে করো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন। যদি কখনো দেখো যে অ্যালকিনের চারোটা পাশে আর গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে স্টেবল সবচেয়ে বেশি। চারপাশে যদি আর গ্রুপ থাকে, যত বেশি আর গ্রুপ তত বেশি স্টেবল। তাহলে ধরো এরপরে আরেকটা স্টেবিলিটি দেখাই। আমাদের একটু লেখা বেঁকা হয়ে যাইতেছে, একটু সমস্যা দেখা দিচ্ছে আমার ডিজিটাল ইয়াতে। যদি আচ্ছা যদি তিনটা আর গ্রুপ থাকে তাহলে এটা স্টেবিলিটি একটু কম হবে। তাহলে দেখো এখানে কিন্তু দেখো কার্বনের চার হাতে চারটা আর গ্রুপ ছিল, আর এখানে দেখো কার্বনের তিন হাতে তিনটা আর গ্রুপ, ঠিক আছে। এরপরে আচ্ছা আমি জাস্ট এইখানে একটু তোমাদের, আমি আপাতত এই কলমটা দিয়ে লিখতে পারতেছি না, খুব ডিস্টার্ব দিতেছে। তো এইখানে দুইটা উদাহরণের মধ্যে তোমরা আমাকে জাস্ট বলো তো, এই যে উপরের যে কার্বনটা তোমরা দেখতেছো, এইখানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এক পাশে শুধু আর গ্রুপ আছে না? এই পাশে কি কোনো আর গ্রুপ আছে? দেখো তো এই পাশে কি কোনো আর গ্রুপ আছে? নাই কিন্তু। আর এই কার্বনের, এই দুইটা কার্বনের দেখো তো দুই পাশে দুইটা আর গ্রুপ আছে না? তাহলে অবশ্যই কি আর গ্রুপ কি এখানে বেশি আছে না? এইখানে জি। যেহেতু আর গ্রুপ বেশি তাহলে এটার বয়লিং পয়েন্ট বেশি। এখানে আরো উদাহরণ দেওয়ার দরকার ছিল, আমি এখানে টোটাল 5টা নিয়ে কাজ করতাম, আমি কলমের জন্য দেখাতে পারতেছি না। এটা তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখা দিব। আমি তো তোমাদের 2 ঘন্টা নিতে চাইছিলাম, এখন এটা ঠিক করতে পারি যদি 10 মিনিটের মধ্যে, তাহলে আমি আবার তোমাদের লিঙ্কটা দিয়ে দিব। আমাদের সময় প্রায় শেষের দিকে, 5 মিনিট আছে সময়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো। আচ্ছা দেখি তারপর আমি একটু চেষ্টা করি আরেকবার। এখন একটু ভালো কালি হচ্ছে। যদি চারটা এয়ার গ্রুপ থাকে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। আচ্ছা মুইছা মুইছা আগাই। কার্বনের স্টেবিলিটি মানে অ্যালকিনের স্টেবিলিটি যত বেশি, বয়লিং পয়েন্ট তত বেশি। অ্যালকিনের স্টেবিলিটি যত বেশি, বয়লিং পয়েন্ট তত বেশি। বয়লিং পয়েন্ট মানে কি? বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। তো এইখানে আমাদের কয়টা আর গ্রুপ আছে? এইখানে আমাদের তিনটা আর গ্রুপ আছে। তো এইখানে আমাদের দুইটা আর গ্রুপ, বাট এটা হচ্ছে ট্রান্স। এটা হচ্ছে ট্রান্স সমানুতা। তোমরা এখন ট্রান্স সমানুতা হয়তো বা বুঝবা না, তোমরা ট্রান্স সমানুতা একটু পরে বুঝবা। আমরা যখন ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুপাত যাবো তখন আমরা ট্রান্স সমানুতা নিয়ে কথাবার্তা বলবো। আর এটা হচ্ছে আমাদের সিস। আর কার্বনের যদি একটা আর গ্রুপ থাকে দ্বিবন্ধনে, তাহলে এটা আরো কম। আর যদি কোনোটাই যদি আর গ্রুপ না থাকে, সবগুলাই যদি আমার হাইড্রোজেন থাকে, তাহলে এটা সবচেয়ে কম। তাহলে এদের মধ্যে, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট বা সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে সে, কারণ এর সবচেয়ে বেশি আর গ্রুপ, তারপরে সে, তারপরে ট্রান্স, তারপরে সিস, তারপরে একটা হাতে আর গ্রুপ, আর এখানে কোনো আর গ্রুপ নেই। তাহলে এখানে একটা আর গ্রুপ, এখানে দেখো আর গ্রুপ দুইটা, বাট এটা এক পাশে আসাতে এটার নাম হচ্ছে সিস। আর গ্রুপ যদি এরকম ভিন্ন কোনাকুনি থাকে, এরকম কোনাকুনি যদি থাকে, তাহলে এটা হয়ে যায় ট্রান্স। আর এখানে তো তিনটাই আছে, আর এখানে চারটাই আছে। তাহলে বলো এইখানে এই যে কার্বন কার্বন যে তোমরা এখানে দ্বিবন্ধন দেখতেছো, এইখানে কি বাম পাশে কি কোনো আর গ্রুপ আছে? বাম পাশে কি দুইটাই হাইড্রোজেন, আর ডান পাশে কি একটা আর গ্রুপ দেখতেছো না? আর এইখানে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, এই পাশেও একটা আর গ্রুপ আছে, এই পাশেও একটা আর গ্রুপ আছে। তাহলে অবশ্যই অবশ্যই কি এখানে আর গ্রুপের সংখ্যা বেশি থাকাতে, তাহলে এটার বয়লিং পয়েন্ট কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এইখানে কি কারো কোনো সমস্যা আছে কিনা এটাকে বলো। অবস্থান সমানুতাতে সমস্যা আছে? বুঝতে পারছি। আচ্ছা স্যার। এটা এটা যদি বুঝতে পারি, এরপর আমাদের আসবে টটোমারিজম, এবং এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। এবং আসছে সৃজনশীল প্রশ্ন, তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলা খেয়াল করলে দেখতে পারবা যে টটোমারিজম থেকে সৃজনশীল প্রশ্ন আসছে। আচ্ছা টটোমারিজম পড়ানোর আগে আমি দেখি 2 মিনিটে টটোমারিজম, যেহেতু আমি একটু বড় টপিক, এটা আমি ছোট একটা টপিক শেষ করে দিই, মেটামারিজমটা শেষ করে দিই। টোটোমারিজমটা শেষ না করে আমি আজকে একটু মেটামারিজমটা শেষ করে দিই। মেটামারিজম, মেটামারিজম। তো মেটামারিজম হচ্ছে এক ধরনের সমানুতা। সেই ক্ষেত্রে কি হবে জানো, যে যে
তোমার কার্যকরীমূলকটা থাকবে সেটা দ্বিযোজী কার্যকরীমূলক থাকবে। এক নাম্বার কথা, সেটা কি যদি কার্যকরীমূলক থাকবে? দ্বিযোজী কার্যকরীমূলকের দুই হাতে যদি কার্বন সংখ্যা ভিন্ন থাকে, দ্বিযোজী কার্যকরীমূলকের কার্বনের দ্বিযোজী কার্যকরীমূলকের দুই পাশে ভিন্ন সংখ্যক কার্বন পরমাণু যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম? দ্বিযোজী কার্যকরীমূলকের দুই পাশে ভিন্ন সংখ্যক কার্বন পরমাণু যুক্ত থাকবে। এখন দ্বিযোজী কার্যকরীমূলক গুলা কারা কারা? এইখানে এই উদাহরণগুলো টানলে উদাহরণগুলো মনে রাখতে পারলে হয়ে যাবে। জাস্ট ইথার মনে রাখবা, ঠিক আছে? কিটোন, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, ইথার কি অক্সিজেন দিয়ে দুই পাশে দুইটা হাত খালি, তার মানে কি এটা দ্বিযোজী কার্যকরীমূলক। এই দেখো কিটোনে যে সিও লেখা, এই যে দুই পাশে দুইটা দাগ টেনে দাও, তার মানে কি কিটোন হচ্ছে আমাদের কি দ্বিযোজী কার্যকরীমূলক। ঠিক আছে, আরেকটা আছে তোমাদের সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমাদের কি সেকেন্ডারি অ্যামিন। অ্যামিনটা আমি তোমাদের পড়াইছি, অ্যামিন হচ্ছে কি যে RNH2, এটাকে বলা হয় অ্যামিন। এখন সেকেন্ডারি অ্যামিন কোনটা হবে বলতে পারবা? সেকেন্ডারি অ্যামিন যদি দুইটা আর গ্রুপ যুক্ত থাকে, এই যে অ্যামিনের সাথে যদি আমাদের দুইটা আর গ্রুপ যুক্ত থাকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি মেটামেরিজম প্রদর্শন করবে। তাহলে জাস্ট কারা কারা মেটামেরিজম প্রদর্শন করবে এটা যদি তুমি জানতে পারো, তাহলে ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। তাহলে কি কারা কারা দিতে পারবে? এক নাম্বারটা হচ্ছে ইথার দিতে পারবে, ইথার একটা হচ্ছে ইথার, আরেকটা হচ্ছে কে দিতে পারবে? কিটোন, আরেকটা হচ্ছে কি দিতে পারবে? সরি, এই যে এটুক দিতে পারবে সেকেন্ডারি অ্যামিন। তাহলে আমরা উদাহরণটা নিই। সাপোজ মনে করো CH3 CH2 OCH2 CH3। তো একটা জিনিস চিন্তা করে দেখো, অক্সিজেনকে যদি তুমি দেখো তো, এইটা আর এটার মধ্যে কি মেটামরিজম সম্ভব হয়েছে কিনা দেখো তো, বলো। দেখো, এইখানে অক্সিজেনের দুই পাশে দুইটা কি ছিল? কার্বন ছিল। এখানে অক্সিজেনের দুই পাশে দুইটা করে কার্বন ছিল। আর এইখানে অক্সিজেনের এক পাশে একটা কার্বন, আরেক পাশে কয়টা কার্বন? তিনটা কার্বন।